দিল্লির আকাশে তখনও ভেসে আছে বর্ষার ভারী মেঘ, কিন্তু লোকসভার গর্ভগৃহে যেন বজ্রপাত নেমে এসেছে। বাইরে বৃষ্টির ধারা পড়ছিল শান্ত, অথচ সংসদের ভেতর রাজনৈতিক ঘূর্ণিঝড়। সকাল 11টা বাজতেই শুরু হয় উত্তাল বিতর্ক, যেন লাল গালিচা বিছানো কোনো নাট্যশালায় এক অজানা স্ক্রিপ্টে অভিনয় শুরু করেছে সরকার আর বিরোধী দল মিলিয়ে। কিন্তু এই নাটকের কেন্দ্রবিন্দুতে নেই চীন, নেই কাশ্মীর, এমনকি পাকিস্তানও নয়, বরং এই অগ্নিঝরা আবহে এক চিরচেনা অথচ নতুনভাবে সন্দেহের ছায়ায় ঢাকার নাম বাংলাদেশ। তীব্র আওয়াজের মধ্য দিয়ে আচমকা লোকসভায় উঁচিয়ে ধরা হয় একটি মানচিত্র। সব মিডিয়া ক্যামেরা ঘুরে যায় ওই কাগজটার দিকে, চোখ কুঁচকে তাকায় বিরোধী নেতা থেকে মন্ত্রীরা পর্যন্ত। লাল দাগে ঘেরা এক মানচিত্র, যার নাম লেখা হয়েছে গ্রেটার বাংলাদেশ। এতে ভারতের একাধিক রাজ্য, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, এমনকি মায়ানমারের আরাকান অঞ্চল পর্যন্ত আঁকা হয়েছে বাংলাদেশ নামে। কেউ বিশ্বাস করতে পারছিল না, আবার কেউ বিশ্বাস না করেও আতঙ্কে গলা শুকিয়ে ফেলছিল। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তখনও কিছু বলেননি। এই মানচিত্র আসলেই কি? এটা কি শুধুই এক প্রাচীন ইতিহাসের ভুল ব্যাখ্যা, নাকি নিঃশব্দে ঢুকে পড়া তৃতীয় শক্তির পরিকল্পিত উস্কানি? আর এই মুহূর্তে ভারতের ভেতরে তৈরি হওয়া উত্তেজনার ছায়া যে এবার নতুন করে আঁচড় কাটবে বাংলাদেশ ভারত সম্পর্কে, তা যেন বলার অপেক্ষা রাখে না। কেবল প্রশ্ন একটাই, এই মানচিত্র কে এঁকেছে আর কিসের জন্য? এই গ্রেটার বাংলাদেশ মানচিত্রের নেপথ্যে তুরস্ক সমর্থিত এক ইসলামিক সংগঠন কাজ করছে, যার নাম সালতানাত-ই-বাংলা। জয়শঙ্করের মতে এই সংগঠন তুরস্কের আঙ্কারা ভিত্তিক একটি এনজিওর ছত্রছায়ায় কাজ করছে এবং এটি কেবলমাত্র বাংলাদেশের মাটিতে নয়, বরং ভারতের অভ্যন্তরে ইসলামপন্থী ভাবধারা উস্কে দিতে চায়। তার দাবি, এই মানচিত্র সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীতে দেখানো হয়েছে। অর্থাৎ দিল্লির চোখে এটা শুধু সীমান্ত নিয়ে একটি বিতর্ক নয়, বরং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিদেশি প্রভাব নিয়ে গভীর উদ্বেগ। বিজেপির এক সংসদ সদস্য বলেন, বাংলাদেশে এখন অদ্ভুত এক সক্রিয়তা দেখা যাচ্ছে। আঙ্কারার এক এনজিও ঢাকায় কাজ করছে, ইসলামী সংগঠনের ছদ্মবেশে তারা ভারত বিরোধী নকশা আঁকছে। জয়শঙ্কর তার বক্তৃতায় আরও জানান, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে মোদী সরকার অত্যন্ত সতর্ক। বাংলাদেশের দিকে কড়া নজর রাখা হচ্ছে, কারণ এমন কোনো উস্কানি বা সফট পাওয়ার ক্যাম্পেইন যদি তৃতীয় শক্তির মদতে হয়, তাহলে তা ভারতের জন্য নতুন এক নিরাপত্তা ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো বাংলাদেশের মাদ্রাসা ভিত্তিক কিছু সংগঠন, ইসলামপন্থী ছাত্র সংগঠন এবং আন্তর্জাতিক এনজিওদের কার্যকলাপ নিয়ে নতুন করে মনিটরিং শুরু করেছে। এমনকি ভারতের সাবেক নিরাপত্তা উপদেষ্টারা মনে করছেন, 2026-এর লোকসভা নির্বাচনকে ঘিরে এসব বিদেশি হস্তক্ষেপ তত্ত্ব এখন বিজেপির নতুন ন্যারেটিভ। ভারতের উত্তাল পার্লামেন্টের বিপরীতে বাংলাদেশের জবাব ছিল তুলনামূলক শান্ত। সরকারি ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট সূত্রে নয়াদিল্লিকে জানানো হয়, পহেলা বৈশাখ উপলক্ষে 14 এপ্রিল 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ভিত্তিক এক প্রদর্শনীতে মধ্যযুগের বাংলার মানচিত্র দেখানো হয়েছিল। বাংলাদেশ দাবি করেছে, সেই মানচিত্রে কোনো রাষ্ট্রীয় বা আধুনিক রাজনৈতিক সীমানা উল্লেখ ছিল না। এটি কেবল ঐতিহাসিক গবেষণার অংশ হিসেবে প্রদর্শিত হয়। সেই আয়োজকদেরও নিশ্চিত করে বলা হয়েছে, তাদের সঙ্গে কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সম্পর্ক নেই। ঢাকায় স্পষ্ট জানিয়ে দেয়, সালতানাত-ই-বাংলা নামের কোনো সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে নেই। ঢাকার মতে এটি হয় ভারতের অভ্যন্তরীণ কোনো গোষ্ঠীর সৃষ্টি, অথবা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে বানানো একটি বিভ্রান্তিকর প্রচারণা। মোদী সরকারের ভাষ্য অনুযায়ী মূল হোতা তুরস্ক, যে দেশ দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বে একটি নতুন ভূ রাজনৈতিক নেতৃত্ব দাবি করে আসছে। বিশেষ করে এরদোয়ান সরকারের সময় ইসলামিক ঐক্য এবং ওসমানীয় সাম্রাজ্যের প্রেতাত্মা জাগিয়ে তোলার চেষ্টা স্পষ্ট। তুরস্ক যদি সত্যিই ঢাকায় সালতানাত-ই-বাংলার ছত্রছায়ায় ভারত বিরোধী মানচিত্র প্রচার করে থাকে, তাহলে এটা কেবল বাংলাদেশ ভারত সম্পর্ক নয়, বরং এটা এক ধরনের মাল্টিলেয়ার্ড জিওপলিটিক্যাল থ্রেট। আন্তর্জাতিক কূটনীতিতে একে প্যারালাল ইসলামিক ইনফ্লুয়েন্স ক্যাম্পেইন হিসেবেও দেখা হচ্ছে। ভারতের মিডিয়া বলছে, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে এই বিষয়টি নিয়ে অ্যানালিটিক্যাল ফলো আপ শুরু করেছে। তুরস্কের রাষ্ট্রদূতের উপরও চাপ তৈরি করা হচ্ছে। গ্রেটার বাংলাদেশ শব্দটা রাজনীতিতে নতুন নয়। এর আগে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন থেকে শুরু করে ভারতের কিছু মিডিয়া একে বর্ণনা করেছে বাংলাদেশের গোপন ভূখণ্ডীয় উচ্চাকাঙ্ক্ষা হিসেবে, যদিও বাস্তবে বাংলাদেশ কখনোই এই ধরনের প্রচেষ্টার সঙ্গে নিজেদের যুক্ত করেনি। তবে ভয়ের রাজনীতি সবসময় বাস্তবতার চেয়ে এক ধাপ এগিয়ে চলে। ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক কৌশলবিদেরা বহুদিন ধরেই জানেন, ভয় মানুষকে একত্রিত করে। পাকিস্তান আর চীনের হুমকি পুরনো হয়ে যাওয়ায়
এখন নতুন শত্রু দরকার, আর সেখানেই ঢুকে পড়ে গ্রেটার বাংলাদেশ। একটা মানচিত্র নয়, বরং এক কল্পিত দানব, যার শিং বাংলাদেশে, লেজ তুরস্কে, আর ছায়া ঘোরে ভারতের রাজনীতিতে। বাংলাদেশের একাধিক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, এ ধরনের প্রচার আসলে প্রতিবেশীকে সন্দেহভাজন বানিয়ে রাখার কৌশল। বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে আস্থার ঘাটতি তৈরি করাই এর অন্যতম লক্ষ্য। রাজনৈতিক চাতুর্য এই যে যখন বাইরের শত্রু সৃষ্টি হয়, ভেতরের প্রশ্নগুলো চাপা পড়ে যায়। আর বাংলাদেশের একাংশ মনে করে এই প্রচারণার নেপথ্যে কেবল দিল্লি নয়, পশ্চিমের কোনো গোয়েন্দা কাঠামোরও হাত থাকতে পারে। এমন মানচিত্র প্রচার করে দক্ষিণ এশিয়ায় এক ধরনের নতুন প্যারালাল মুসলিম ব্লক উদ্ভবের আশঙ্কা তৈরি করা হচ্ছে। অনেকে বলছেন এই মানচিত্র আসলে একটি ভয় বিক্রির হাতিয়ার, যার মাধ্যমে একদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হিন্দু ভোট একত্রিত করা যায়, অন্যদিকে বাংলাদেশকে রাজনৈতিক চাপে রাখা যায়। এমনকি বাংলাদেশ তুরস্ক সম্পর্ক ভীতিকর হিসেবে উপস্থাপন করা যায় আন্তর্জাতিক মঞ্চে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্ত ছায়া ঘেরা এক করিডোরে ঝুলেছিল সেই মানচিত্র। কয়েক মুহূর্তের নিঃশব্দ দর্শন, তারপরই আগুন ছড়িয়ে পড়ে হাজার কিলোমিটার দূরের দিল্লিতে। কিন্তু প্রশ্নটা থেকে যায়, কে আঁকলো এই মানচিত্র? কে সেই সালতানাতি বাংলা নামধারী গোষ্ঠীর পেছনে? বাংলাদেশ কি নতুন কোনো ভূরাজনৈতিক খেলার কেন্দ্রে? এই প্রশ্নের উত্তর স্পষ্ট নয়, শুধু বোঝা যায় একটি মানচিত্র বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার গল্প। মানচিত্রটি যে কাগজে আঁকা তা নয়, এটি আঁকা হয়েছে দৃষ্টিভঙ্গি, সন্দেহ আর ক্ষমতার দুর্গে। তবু মানুষ খোঁজে উত্তর। কে দাঁড়িয়ে আছে এই ক্যানভাসের পেছনে? কোনো বিদ্রোহী শিল্পী, নাকি কোনো গোপন এজেন্সির ঘরে বসে থাকা এক ঠান্ডা মাথার স্ট্র্যাটেজিস্ট? সম্ভবত ইতিহাস এই প্রশ্নের উত্তর দেবে। হয়তো একদিন জানা যাবে, গ্রেটার বাংলাদেশ নামে ছড়ানো এই মানচিত্রটা আসলে বড় কোনো মানচিত্রের একটা কোণা মাত্র।